সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। যথারীতি আজকের ক্লাসে জীববিদ্যা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি গৌরী প্রভা দাস, চুয়েট কলেজ থেকে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আমি পাঠদান করিয়েছিলাম সেটি ছিল জেনেটিক্সে ম্যান্ডেলের দুটো সূত্র। একটি ছিল প্রথম সূত্র, যেটা ল অফ সেগ্রিগেশন, আর পরে ছিল দ্বিতীয় সূত্র। দুটো সূত্র আলোকপাত করেছিলাম। ম্যান্ডেল অর্থাৎ ফাদার অফ জেনেটিক্স, যিনি কিনা জিন তথ্যের জনক, তার যে সূত্রগুলো সেগুলো সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সূত্র, যাতে করে আমরা বুঝতে পারি সন্তানরা কী করে পিতামাতার মতো হই, কীভাবে বংশ পরম্পরার বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে সন্তানের মধ্যে আসে। এই বিষয়গুলো আমাদের এখন অনেকটাই পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, যে বিষয়টা এখন চারদিকে আমাদের মাথায় রেখে চলতে হচ্ছে সেটা হচ্ছে যথারীতি বছর ঘুরে গেলেও আমরা আমাদের পাঠদানের ক্ষেত্রে ধীরে ধীরে এগিয়েছি সত্য, কিন্তু পারিপার্শ্বিকতা কিন্তু আমাদেরকে আবারও বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। অর্থাৎ করোনা মহামারী আমাদেরকে আবারও কী করছে, আমাদের আবারও একটা অস্থিরতা, একটা অশান্তি এবং একটা বিপর্যয়ের মুখোমুখি এনেছে, যার জন্য আমাদের শিক্ষা কার্যক্রম কোনোভাবেই শ্রেণীমুখী হচ্ছে না। আমাদেরকে অনলাইনেই থাকতে হচ্ছে। কাজে অনলাইনকেই ভরসা করে নিয়ে আমরা আগাবো। আমি আশা করছি আজকে আমি যে পাঠটি তোমাদের সামনে হাজির করব সেটি তোমাদের কাছে উপভোগ্য হবে এবং সাথে থাকছো। তো আবারও একটু শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পাঠ। আমার পেছনে যে বোর্ড আছে, বোর্ডে আমি লিখে রেখেছি ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম। ম্যান্ডেল দুটি সূত্র দিয়েছিলেন, যেটি কিনা আগের ক্লাসগুলোতে আমি আলাপ করেছি, যে প্রথম সূত্রে কিছু বৈশিষ্ট্য পিতামাতা থেকে আসবে এবং সেটি সন্তানের কাছে আসবে। এক্ষেত্রে এক জোড়া বৈশিষ্ট্যকে উনি উল্লেখ করে একটা ক্রস করেছিলেন, যেখানে ছিল মনোহাইব্রিড ক্রস নামে একটা সূত্র, যে সূত্রে অনুপাত ছিল 3:1। এবং আরেকটি সূত্র দিয়েছিলেন যাকে বলা হচ্ছে দ্বিতীয় সূত্র, আর ডাইহাইব্রিড ক্রস, বা এটাকে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটি স্বাধীনভাবে মিলনের সূত্র ছিল। এখানে ছিল 9:3:3:1। এখন প্রথম সূত্র অনুপাত ছিল 3:1 আর দ্বিতীয় সূত্র অনুপাত হচ্ছে 9:3:3:1। কিন্তু পরবর্তীতে আরও অনেক গবেষণা হলো। কার্ল করেন্স, তারপর রয়েছেন এদিকে হচ্ছেন ওনার সমসাময়িক যারা ল্যামার্ক এবং অন্যান্য বিজ্ঞানীরা কাজ করে করে দেখলেন যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রকে অনুসরণ করে না এমন অনেক উদাহরণ প্রকৃতিতে আছে। তাহলে সেগুলোকে ব্যতিক্রম হিসেবে তারা উল্লেখ করেছেন এবং ব্যতিক্রমগুলোকেও আমাদের জীবজগতে নানা রকম বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাওয়া যায়। সেই জন্য এগুলো আমাদের কাছে জানাটা জরুরি। আর একটা বিষয় হচ্ছে যে সবসময় সব কাজেরই কিছু ব্যতিক্রম থাকবে। ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রমটা থাকা খুবই স্বাভাবিক, কারণ সব কিছু যে একেবারেই নিজস্ব নিয়মে চলবে তা নয়। সব কাজেই ব্যতিক্রম থাকবে, 19-20 থাকবে এবং কখনো কখনো সেটাকে আমরা ব্যতিক্রম হিসেবে ধরেই উল্লেখ করব। কিন্তু সাধারণত ম্যান্ডেলের যে হিসাব, ম্যান্ডেল যে দুটো সূত্র দিয়েছেন, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুটোকে আমরা ম্যান্ডেলবাদ বা জিন তত্ত্বের প্রধান সূত্র হিসেবে জানবো, কিন্তু ব্যতিক্রমগুলো আমরা জেনে রাখবো। কেননা প্রকৃতিতে কিছু ব্যতিক্রম আসছে। আমি ছোট একটা উদাহরণ দেব। প্রথমত, যে আমরা কিছু জেনেটিক রোগ দেখে থাকি যেগুলো আসলে ব্যতিক্রম হিসাবে আমরা দেখতে পাই, যেমন ধরো হিমোফিলিয়া এবং হচ্ছে কালার ব্লাইন্ডনেস, যেটি হচ্ছে আমরা হলুদ, সবুজ এবং লাল বর্ণের পার্থক্য করতে ব্যর্থ হই। তাহলে এই যে এই ব্যাপারগুলো এসেছে তোমার হচ্ছে কিছু জেনেটিক ত্রুটির কারণে, জিনের ত্রুটির কারণে। যে জিনগুলো হচ্ছে তোমার ওই বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে, ওই জিনগুলোর কোনো রকম ত্রুটির কারণে আমাদের কিছু জেনেটিক রোগ হয়। এবং এটি প্রথম সূত্রে ব্যতিক্রম হিসেবে ওই হিমোফিলিয়া এবং হচ্ছে বর্ণান্ধতা, এই দুটোই আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। কিন্তু আজকে আমি এমন একটি উদাহরণে যাব যে উদাহরণটা হচ্ছে মুখ এবং বধিরতা, অর্থাৎ ডেফ অ্যান্ড মিউট। তোমরা হয়তো খেয়াল করবে কখনো কখনো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে কারো এই সমস্যাটা আছে, বলতে গিয়ে থতলানো, সেটা একটা সমস্যা। আবার অনেকে আছে যে একেবারেই বলতে পারে না, সে বাক ক্ষমতাহীন,
তার বলার যে ক্ষমতা, বাচন ক্ষমতা সেটি নেই, এবং সেটি সে ব্যক্ত করতে পারে না। তাহলে এই যে বোবা, যাকে বলা হচ্ছে মিউট মানে হচ্ছে মুখ, এই মুখ এবং একই সাথে দেখা যায় অনেকের আছে যে ডেফ, যে তাদের কানেও শুনতে না পাওয়ার যে একটা অক্ষমতা। তাহলে ডেফ অ্যান্ড মিউট আমাদের প্রকৃতিতে কিন্তু আছে। বোবা এবং কালা যাদেরকে বলা হয়, এটি কিন্তু একটা হচ্ছে জেনেটিক ডিজিজ, যেটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে আমরা দেখতে পাই। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে আমরা বেশ কিছু উদাহরণ বইটা আছে, সব উদাহরণ এখানে দিব না আমি, তবে যেহেতু এটা প্রাণীদের সাথে সম্পর্কিত আমি প্রাণীদের উদাহরণটাই দেবো। একটু আগে প্রথম সূত্রের দুটি সমস্যার কথা বলেছি, একটা হচ্ছে হিমোফিলিয়া আর একটা হচ্ছে যে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমটা সেটাকে আমি বলছি ডেফ অ্যান্ড মিউট প্রবলেম। এই প্রবলেমটা কেন হয়? যারা বলতেও পারে না, তারা আবার শুনতেও পায় না। এই দুটো সমস্যা একসাথে এক জোড়া নয়, দুই জোড়া প্রচ্ছন্ন জীবের প্রকটতার কারণে হয়। তাহলে এখানে একটা কথা এসে আমি থামলাম, প্রচ্ছন্ন জীব আবার প্রকটতা দেখায়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কখনো কখনো দেখা যায় প্রকট জিনকে প্রচ্ছন্ন জিন বাধা দিচ্ছে। এক জোড়া প্রচ্ছন্ন জিন তাদের প্রকট জিনকে বাধা দিয়ে এই ধরনের ঘটনা সৃষ্টি করছে, যাকে আমরা বলছি ডেফ অ্যান্ড মিউট প্রবলেম। তাহলে এটা কি ধরনের? এটা হচ্ছে এক জোড়া নন এলিলিক প্রচ্ছন্ন জিন যখন তাদের প্রকট জিনকে বাধা দিচ্ছে, তখন এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। যেমন করে আমি এখন যাকে আমরা বলবো যে ডুপ্লিকেট রেসেসিভ এপিস্টেসিস। প্রিয় শিক্ষার্থী, আমি এপিস্টেসিস কথাটা একটু ব্যাখ্যা করতে চাই। এপিস্টেসিস কথাটা হচ্ছে কোনো দুটো জিন যদি একে অপরের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। যেমন ধরো আমার দুটো জিন, একটা জিন আরেকটা জিনকে বাধা দিচ্ছে। সেটা কীরকম? মনে করো যে একটা জিন হচ্ছে আমার বলার জিন, সে বলার জিনটাকে বাধা দিচ্ছে না শোনার জিনটা। তাহলে যে জিন বাধা দেয়, যে জিন বাধা পায়, যে জিন বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিক জিন, আর যে জিন বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। এপিস্টেটিক জিন যেটা, সেটা হচ্ছে বাধা দেয়, আর হাইপোস্টেটিক জিন হচ্ছে বাধা পায়। বাধা দেয়া বাধা পাওয়ার ঘটনাকে বলা হয় এপিস্টেসিস। অর্থাৎ এখানে একটা ঘটনা ঘটছে, একটা জিন বাধা দিচ্ছে, একটা জিন বাধা পাচ্ছে। তো অন্যান্য উদাহরণগুলোতে দেখা যায় প্রকট জিন সচরাচর প্রচ্ছন্ন জিনকে বাধা দেয় বৈশিষ্ট্য প্রকাশে, কিন্তু এখানে আমি আজকের যে উদাহরণটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে এসে ডেফ অ্যান্ড মিউট, এখানে আমি উদাহরণ দেব যেটা হচ্ছে প্রকট জিনকে প্রচ্ছন্ন জিন বাধা দিচ্ছে। যেমনটি হচ্ছে প্রাণী জগতে, মানুষের মধ্যেই এটি দেখা যায়। এটাকে বলা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, যার ফলে অনুপাতটা দাঁড়ায় 9:7। 9:7 যে অনুপাতটা, সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটি ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রিয় শিক্ষার্থী, দ্বৈত প্রচ্ছন্ন, দ্বৈত কথাটা হচ্ছে দুটি প্রচ্ছন্ন জিন, যাকে বলা হচ্ছে ডুপ্লিকেট রেসেসিভ এপিস্টেসিস। রেসেসিভ এপিস্টেসিস। Recessive epistasis. Recessive epistasis, duplicate recessive epistasis, বাংলায় বলতে গেলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। অর্থাৎ এক জোড়া প্রচ্ছন্ন জিন তাদের পরস্পরের প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়ে এখানে যে ঘটনাটা ঘটাবে, যার ফলে প্রকৃতিতে মানুষের মধ্যে মুখ এবং বধিরতার যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাবে। এখন আমি এখানে তো আমাদের ধরার একটা নিয়ম আছে, জিন ধরবো আমরা, যে প্রকট জিন কারা, প্রচ্ছন্ন জিন কারা ধরবো, এবং তারা পরস্পর উপর প্রকটতা দেখিয়ে প্রচ্ছন্ন জিন এখানে জিতে যাবে, যার জন্য কি আসবে? মিউট ক্যারেক্টার আসবে, ডেফ ক্যারেক্টার আসবে। প্রিয় শিক্ষার্থী, আজকের আমার পাঠের বিষয় কিন্তু এটাই, ডুপ্লিকেট রেসেসিভ এপিস্টেসিস। অর্থাৎ যেটাকে আমি যদি সংজ্ঞায় বলি তাহলে এটা আসবে এরকম, কি দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিন যখন পরস্পরের প্রকট এলিনকে বাধা দেয় কোনো বৈশিষ্ট্য প্রকাশে, তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এই ক্ষেত্রে মুখ এবং বধির পিতা এবং মাতা, মুখ এবং বধির পিতা এবং মাতা হচ্ছে বধির মাতা। তাহলে এমন যদি হয় প্রকৃতিতে একজন পিতা, যার কিনা পিতা
একজন পিতা যিনি কিনা মুক এবং বধির, আরেকজন মাতা তিনিও মুক এবং বধির। এটা তাদের ফেনোটাইপ, অর্থাৎ তারা হচ্ছেন বলতেও পারে না, আবার শুনতেও পায় না। তাহলে মুক বধির পিতা এবং মুক বধির মাতা, তাদের মধ্যে যদি বিয়ে হয়েছে যখন, তাদের জেনোটাইপটা কেমন হয়? তাহলে তাদের জেনোটাইপ কেমন দেখো, তাদের জিনোটাইপ হচ্ছে এবং হচ্ছে মাতার ঠিক এইরকম। যখন তারা মুখ বধির থাকবে তখন তাদের যেটা হলো সেটা হচ্ছে তারা এই অবস্থায় থাকবে এবং তাদের পরস্পরের প্রোকোটেলিলকে তারা বাধা দিবে, বাধা দিয়ে এক্ষেত্রে দেখা যায় ডি এবং ই তারা হচ্ছে যে প্রচ্ছন্ন জীব, তারা যখন কিনা হোমোজাইগাস অবস্থায় থাকবে তখনই তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তারা হোমোজাইগাস অবস্থায় যখন থাকবে তখনই তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। হোমোজাইগাস কি আমি আরেকটু আগালে তোমাদেরকে বোঝাতে পারবো। তাহলে আমি এখানে একটু গ্যামেট করি। এই হচ্ছে পিতা যার হচ্ছে মুখ বধির, যার জেনোটাইপ দ্বারা ছেড়েও। এখন গ্যামেটকে একটু সাজাবো। এই হচ্ছে গ্যামেট, আর মাতার গ্যামেটগুলো হচ্ছে এইরকম। এখন এদের মধ্যে যখন ক্রস করা হয় তখন দেখা যায় যে তাদের যে সন্তান হয় সবার কি হয়, তাদের সবাই কেমন হয় সেটা আমরা দেখব। আমার যে নিয়ম অনুসারে আমি এখানে আবার ক্রস করে তোমাদের দেখাচ্ছি। এখানে দুটো গেল, এই একটা দিয়ে দুটোকে, আবার এটা দিয়ে থাকবে তোমার হচ্ছে এইটাকে, আবার এইটা দিয়ে এইটাকে। তাহলে এখানে যেটা হয় দেখো, এই জিনোটাইপগুলোতে কম্বিনেশনটা কেমন, বড় ডি, ছোট ডি, বড় ডি, এরকম কম্বিনেশন আছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে এরা যখন এক জোড়া হোমোজাইগাস প্রচ্ছন্ন হয় তখনই তাদের কি আসবে, তাদের হচ্ছে পরস্পর প্রকট জিনকে বাধা দেবে। কিন্তু এইখানে যখন F1 জেনারেশন হয়, এটাকে বলা হচ্ছে F1 জেনারেশন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাহলে এখন দেখো বোর্ডে দেখিয়ে দিচ্ছি আমি দুঃখিত, আমি ওখানে এটা পাইনি, যার কারণে F1 জেনারেশনে গিয়ে পিতা মাতা থেকে যে সন্তান চারটা এসেছে, আবার আচ্ছা আমি এবার বলছি, পিতা এবং মাতা যদি মুখ বধির হয় অর্থাৎ বোবা কালা হয়, তাদের জেনোটাইপটা কেমন ধরতে হবে। আমাদের একটা কাজ আছে যেটা আমাদের বইয়ের মতো করে ধরতে হবে, সেটা হচ্ছে জেনোটাইপটা এইভাবে ধরতে হবে, বড় ডি ছোট ই, ছোট ডি বড় ই। এই জেনোটাইপটা ধরার পর গ্যামেট করাটা তো খুবই সহজ, শুধু একটু সাজানো, বড় ডির সাথে ছোট ই, বড় ডির সাথে ছোট ই, ছোট ডির সাথে বড় ই, ছোট ডির সাথে বড়, এটা সাজানোর পর যেটা হবে যে এদের মধ্যে ক্রসটা হচ্ছে অল্টারনেট, এই পাশের একটা দিয়ে এই পাশের দুটোকে, এই পাশের একটা দিয়ে এই পাশের দুটোকে, এরকম করে আমার চারটা যে জেনোটাইপ আসবে তাদের মধ্যে দেখো এইরকম কোনো জেনোটাইপ নাই। সবার মধ্যে একটা কি এসেছে, একটা হেটেরোজাইগাস, একটা মিশ্রিত অবস্থা, অর্থাৎ একটা বড় ডি, একটা ছোট ডি, একটা বড় ই, একটা ছোট ই। আমার এই আজকের পাঠের শিরোনাম ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত দুইটা প্রচ্ছন্ন জিন যখন তাদের পরস্পরের প্রকট জিনকে বাধা দেয়, তোমাকে আগে বুঝতে হবে প্রচ্ছন্ন কারা। প্রচ্ছন্ন হচ্ছে যারা মানে ছোট অ্যালফাবেট দিয়ে ধরেছি, ছোট অ্যালফাবেট দিয়ে ধরা দুইটা প্রচ্ছন্ন, মনে করো ডি অথবা ছোট দুটো ই, যখন তাদের প্রকট জিনের কাছাকাছি যাবে, মনে করো ছোট ই বড় ইয়ের কাছে যাবে, তখন তারা কি করবে, তারা সেখানে বাধা দেবে। কিন্তু হেটেরোজাইগাস অবস্থায় থাকলে সেটা পারবে না। যখন ছোট ই বা ছোট ডি জোড়ায় হোমোজাইগাস অবস্থায় যখন তাদের প্রকট এলিলকে বাধা দিবে তখনই মুখ বধিরতা প্রকাশ পাবে, কিন্তু হোমোজাইগাস না হলে পারবে না। এখানে কোনো হোমোজাইগাস ক্যারেক্টার আসে না, এখানে সবাই হেটেরোজাইগাস। এখানে বড় ডি বড় ই ছোট ই, অর্থাৎ এখানে একটা মিশ্রিত অবস্থা। এখানে সেই জন্য এখানে কোনো ধরনের প্রকটতা নেই, এখানে শুধুমাত্র একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কিন্তু তাদের ভিতরে সুপ্ত অবস্থায় জিনগুলো অবস্থান করছে। তারা ভবিষ্যতে মুখ বধিরতা প্রকাশ করবে একটা নির্দিষ্ট অনুপাতে। তাহলে এই জিনোটাইপগুলোর সবার ফিনোটাইপিক কন্ডিশন হচ্ছে তাদের সবাই স্বাভাবিক, অর্থাৎ মুখ বধির
ক্ষম সব মুখ বধিরতাহীন, অর্থাৎ সবাই স্বাভাবিক, বাক শ্রবণ ক্ষমতা আছে বা অ্যাবিলিটি আছে, এদের সবাই এখন জেনারেশনে সবাই স্বাভাবিক। তাহলে পিতা মাতা বোবা কালা হলেও তাদের সন্তানগুলো স্বাভাবিক আসে প্রথম বংশধরে। আমাদের নিয়ম অনুসারে 2টো জেনারেশন করে দেখতে হবে। এরপরের জেনারেশনে কি দেখাবো সেটা দেখো, সেটা হচ্ছে এখান থেকে একটি এবং আরেকটি, অর্থাৎ 2টোকে নিয়ে আমি পরবর্তী বংশধর তৈরি করব। যদিও মানব জাতিতে ভাই বোনের সাথে বিয়ে হয় না, কিন্তু কোনো কারণে যদি এরা তো সুপ্ত অবস্থায় বহন করছে ওই বোবা কালার জিন, তাহলে তারা যদি কোনো অবস্থায় দুটো এইরকম একই রকম জিনোটাইপধারী দুজনের মধ্যে যদি বিয়ে হয়, তাদের সন্তানগুলো কেমন হবে আমি সেটাই করে দেখাচ্ছি, এটাই দেখানোর বিষয়। তাহলে এখানে যে কনফিউশনটা সেটা হচ্ছে এই জিনিসটা আমাদেরকে ধরতে হবে। এই জিনিসটা আমরা ধরে করলে আমাদের যেটা হবে, আমাদের এই বাকি কাজগুলো সহজ হবে। শুধু এইটুকুই ধরতে হবে, একজোড়া প্রচ্ছন্ন জিন একজোড়া প্রকট জিন ধরে করতে হবে, তবে তাদের বিপরীত দিয়ে করতে হবে। আমি কখনোই ছোট ইর সাথে ছোট ই বড় ই দিতে পারবো না, তখন তো ওই আবার বধিরতা চলে আসবে। কারণ সংজ্ঞাতে আছে প্রচ্ছন্ন হোমোজাইগাস জিন তাদের প্রকট জিনকে বাধা দেয়। প্রিয় শিক্ষার্থী, আমি F1 করেছি, এটা ক্লোজ করছি। F1 থেকে চলে যাবো F2-তে, অর্থাৎ দ্বিতীয় জন্য যেটাকে প্যারেন্টস P1 করব, তারপর F2 করব। এখন চলে যাই, পিতামাতা এগুলো হচ্ছে এগুলো বধির হবে না, এগুলো সব স্বাভাবিক হবে, কারণ আমি এখান থেকে 2টো নেব। এই 4টা তো একই রকম, সবাই স্বাভাবিক, এখান থেকে 2টোকে নিয়ে করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে P2, অর্থাৎ P2 পিতা। তাহলে পিতা কেমন হয়? পিতা হচ্ছে এই যেটা স্বাভাবিক ডি ডি ই ই, এবং মাতা হচ্ছে ডি ডি ই ই। এই হচ্ছে এদের দুজনকে নিয়ে করছি। যদিও এটা আমরা ধরে নিচ্ছি, আসলে এখানেগুলো দিয়ে F2 এবং P1 P2 করতে হয়, কিন্তু প্রকৃতিতে যেটা হয় কখনোই এখন জেনারেশনের সন্তানগুলোর মধ্যে বিয়ে হবে না, তারা ভাই বোন। আমরা এটা ধরে নিচ্ছি, যদি এমনিতেই কোনো একটা পরিবারে এরকম দুজনের মধ্যে হয় যারা কিনা এরকম সুপ্ত অবস্থায় কিছু বধিরতার জিন বহন করে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এদের গ্যামিটটা করে দেখাই। গ্যামিট করার নিয়ম তো তোমরা জানো কিভাবে, ওই যে এইভাবে একজনের সাথে বড় ডি এর সাথে ছোট বড়, তারপর বড় ডি এর সাথে বড় ই, তারপর এটা দিয়ে আবার ইয়ে বড় ডি এর সাথে ছোট ডি, তারপরে ছোট ডি দিয়ে বড় ই, আবার ছোট ডি এর সাথে ছোট ই। এই গেল এই পাশে একই রকম, এইখানেও আসবে, এখানেও একই ক্রস। এই দেখো আমি দেখাচ্ছি, বড় ডি ছোট ডি, সরি বড় ডি ছোট বড় ই, বড় ডি হচ্ছে ছোট ই, আবার এটা দিয়ে বাকি দুটা ছোট ডি বড় ই, ছোট ডি ছোট ই। দেখো এই দুই পাশের একই রকম গ্যামিট আসবে, দুই পাশে একই রকম গ্যামিট আসবে। আর ক্রসের নিয়মটা হচ্ছে যে এই পাশেরটা দিয়ে এই পাশের দুটোকে একবার, এই পাশেরটা দিয়ে এই দুই পাশের দুটোকে আরেকবার, আবার এই পাশেরটা দিয়ে এই পাশের দুটোকে একবার, এই পাশেরটা দিয়ে এই পাশে। তাহলে আমরা কয় জোড়া পেয়েছি? 4 জোড়া। পিতার হচ্ছে 4টি, মাতার হচ্ছে 4টি। আমাদের যেহেতু দ্বিতীয় সূত্র, এখানে তো 16টি বংশধর আসবে, 16টির এখন তাদের ফেনোটাইপিক অবস্থা কি, ক্রস না করলে বুঝতে পারবো না। সেই জন্য আমি দ্বিতীয় বংশধরের জন্য কি করছি, প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড তৈরি করবো। আমার গ্যামিট একরকম থাকলেই হবে, 2 রকম দেখাতে পারছি না, কারণ হচ্ছে যে এত জায়গা নেই। এদিকে রেখে আমি এখন ছকটা করবো। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে ছকটা দেখো। আমার বোর্ডের দূরত্বের কারণে হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, তবু আমি চেষ্টা করব। আচ্ছা, এগুলো একটু লিখে দেই চটচট, আরো একটা ঘর আমার লাগবে সেজন্য। এই পাশে এই পাশে এই পাশে, হ্যাঁ, বড় ডি ছোট ই, এই যেটা লিখলাম এখানে বড় ডি ছোট ই, এটা ছিল কি বড় ই সরি বড় ডি ছোট ই, ছোট ডি বড় ই এবং ছোট ডি ছোট ই। একই রকম এদিকেও হবে, এটা এদিকে পিতা এদিকে মাতা, বড় ডি ছোট ই, বড় ডি ছোট ই, ছোট ডি বড় ই, ছোট ডি ছোট ই। এখন এই ক্রস করে দেখায়,
বড়ডি বড়ডি বড়ই বড়ই, বড়ডি বড়ডি ছোট বড়ডি বড়ই ছোটই, বড়ডি ছোটডি বড়ই বড়ই, বড়ডি ছোটডি বড়ই ছোটডি। এই দেখো এইখানে যেটা এটুকু তো একবার বুঝাই দেই, এখানে দেখো এটা হেটেরোজাইগাস, এখানে কোনোভাবে একজোড়া ছোট জিন নাই, যাতে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। এখানেও একজোড়া ছোট জিন নাই, যার জন্য এটা স্বাভাবিক। এখানেও কোনো ছোট ই বা ছোট ডি নাই, একজোড়া স্বাভাবিক, এটা তো নাই, তাহলে এরা সবাই স্বাভাবিক। এখন এদের ক্রস করলে কেমন হয় দেখো, বড়ডি বড়ডি বড়ই ছোটই, বড়ডি বড়ডি ছোটই ছোটই, বড় ডি ছোট ডি বড় ই ছোট ই, বড় ডি ছোট ডি ছোট ই ছোট ই। এটা এদের কি অবস্থা, এখানেও একজোড়া কি নাই, এখানেও একজোড়া ছোট ই নেই, যার জন্য এটাও স্বাভাবিক। কিন্তু এখানে গিয়ে একজোড়া কি দেখা যায়, একজোড়া কি দেখা যায়, একজোড়া ছোট ই দেখা যায়, এখানেও একজোড়া ছোট ই দেখা যায়, যার জন্য এরা তাদের কি দেখাবে, তাদের প্রকটতা দেখিয়ে বধির হবে, বধির হবে, এটা স্বাভাবিক হবে, এটা বধির হবে। আবার এদিকে চলে যাই, ক্রসগুলো করি এখন। বড়ডি ছোটডি বড়ই বড়ই, বড়ডি ছোটডি বড়ডি সরি বড়ডি ছোটডি বড়ই ছোটই, ছোটডি ছোটডি বড়ই বড়ই, ছোটডি ছোটডি বড়ই ছোট। এই দেখো এইখানে একজোড়া কি আছে, প্রচ্ছন্ন হোমোজাইগাস জিন আছে, যার জন্য এটা বধির হবে। এখানে একজোড়া আছে, বধির হবে, এখানে এটা স্বাভাবিক, এটাও স্বাভাবিক। এরপর আসে এটা ক্রস করি, বড়ডি ছোটডি বড়ই ছোটই, বড়ডি ছোটডি বড় ছোটডি ছোটই ছোটই, ছোটডি ছোটডি বড়ই ছোটই, এবং হচ্ছে ছোটডি ছোটডি ছোটই। এই দেখো এখানে বধির, এখানে একজোড়া আছে, এটা বধির, এখানে একটা বধির, এটা স্বাভাবিক। তাহলে দেখো বধির কয়টা, 1 2 3 4 5 6 7। আমি শুরুতে বলেছিলাম মুখ ও বধিরতার রেশিও আসবে 9:7, 9টি স্বাভাবিক পিতামাতার মতো, যারা বলতেও পারবে শুনতেও পাবে, কিন্তু 7টা আসবে বোবা এবং কালা, যারা সুপ্ত অবস্থায় একজোড়া হোমোজাইগাস জিন ওইখান থেকে পেয়ে এখানে এসে F2-তে প্রকাশিত পেয়েছে, যার জন্য এক্ষেত্রে অনুপাতটা হয়ে গেছে 9:7। 9টি পিতামাতার মতো স্বাভাবিক সন্তান এসেছে, কিন্তু 7টি বোবা এবং কালা এসেছে দ্বিতীয় বংশধরে। তো এই জন্য বংশ পরম্পরায় এই এক জোড়া হোমোজাইগাস রেসেসিভ জিন তাদের পরস্পরের প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়ে মুখ বধিরতা প্রকাশ করেছে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম হিসেবে মুখ বধিরতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য একটা বিষয় যে বিদেশে তো অনেক সময় দেখা যায় যে এরকমভাবে বিয়ের আগে অনেক কিছু চেক করা হয়, যেমন কালার ব্লাইন্ডনেস চেক করা হয়, হিমোফিলিয়া চেক করা হয়, বা কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা বিয়ের শাদীর আগে চেক করে তারপর তারা ডিসিশন নেয়, যার জন্য সন্তান ধারণ করার সময় তাদের জটিলতাগুলো তারা বুঝতে পারে যে এরকম হবে কি হবে না। কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো পরিসংখ্যান নাই, এবং কিনা ইভেন অনেক জটিল রোগেরও কোনো ধরনের পরিসংখ্যান বা চিকিৎসার জন্য ব্যবস্থাও নাই। আমরা দেখি আমাদের দেশের প্রেক্ষিতে আমরা বংশমর্যাদা দেখি, টাকা পয়সা দেখি, কিন্তু আমরা কখনো দেখি না যে যারা হবু স্বামী স্ত্রী হবে তাদের যে সন্তান আসবে, তাদের সুস্থ সন্তান যে একটা জাতি তৈরির কাছে ভূমিকা রাখবে, সেই ভূমিকায় আমাদের অভিভাবকরা যান না, কারণ তাদের কাছে এটার কোনো গুরুত্ব নাই। কিন্তু আমরা যারা জীববিজ্ঞান পড়ছি, জেনেটিক্স পড়ছি, আমরা এখন জেনে গেছি যে এই সকল দিক বিবেচনা করাটা অনেক জরুরি। কারণ দেখো, মুখ বধিরতা একজোড়া পিতামাতা যারা এরকম জিন বহন করবে তাদের ক্ষেত্রে, যদিও চিকিৎসা ক্ষেত্রে একটু ব্যয়বহুল আমাদের দেশের জন্য, কিন্তু বিদেশের জন্য এটা অনেকটাই সহজ। আর একটা বিষয় যেটা কালার ব্লাইন্ডনেস, যেটা আমি বারবার বলছি, ওটার সূত্রটা প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম যেটা ছিল সেটা কি শোনা যাচ্ছে না, আচ্ছা, বধির এবং স্বাভাবিকের মধ্যে পার্থক্য। বধির আর স্বাভাবিকের মধ্যে পার্থক্য বোঝার জন্য জেনেটিক যে জিনগুলো আছে সেগুলোকে আমি আবার একটু দেখাচ্ছি। এই ছকটা আমি রাখলাম, আর না রাখলেও চলবে, কারণ হচ্ছে এটা তো তোমরা যা বুঝেছো। এখানে 9টা ছিল স্বাভাবিক আর 7টা হচ্ছে বধির। স্বাভাবিক আর স্বাভাবিক 9টা, কিন্তু বোঝার জন্য তোমাকে তো জেনেটিক পরীক্ষায় যেতে হবে, বায়োটিকভাবে বোঝা যায় না যে আরে বাহক কিনা।
বাহক বোঝার জন্য জেনেটিক্যাল পরীক্ষায় যেতে হবে, জিনের টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে, যেটা বিদেশে হয়। আমি বলছি আমাদের দেশে হয় না। আমাদের দেশে হয় না যে কারণ আমাদের তো নানা রকম সমস্যা আছে, আমাদের অর্থনীতি এবং আমাদের চিকিৎসা ক্ষেত্র অতটা সবল নয়, আর আমরা তো সচেতনও নই, কারণ এটা ছাড়াও আমরা অনেক ডিজিজ এখনও টেস্ট করি না। আমরা তো অনেক সময় নিজের ব্লাড গ্রুপও জানি না। অনেক শিক্ষিত মানুষ আছে কি সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিতে ভয় পায়, অন্যকে ব্লাড দিতে ভয় পায়, যেটা মানুষের জন্য খুবই দরকার। তো আমরা তো একে অপরের জীবনও বাঁচাতে যাই না, সেক্ষেত্রে নিজের জন্য আর কি বলবো যে টেস্ট করব। কালার ব্লাইন্ডনেস যেটা হচ্ছে চোখে যে আমরা বিভিন্ন বর্ণের পার্থক্য না বুঝলে আমাদের গাড়ি চালাতে সমস্যা। তারপর হলো তোমার আমরা যদি সিগন্যাল না বুঝি তাহলে তো আমরা অ্যাক্সিডেন্টে পড়ে যাব। এছাড়া আমরা কিছু কিনতে গেলে কাঁচা ফল পাকা ফল চিনতে পারবো না। এগুলো আমাদের জিনের কারণে হয়। একটা এক্স লিঙ্ক জিন আছে, এই জিনের প্রবলেম। ওটা বর্ণান্ধতা পরীক্ষা তোমাদের বইতে একটা কিন্তু বলিয়ে দেওয়া আছে 79 এরকম একটা লেখা আছে। ওইটার মধ্যে যারা খালি চোখে 79 দেখবে তারা ওই কালারটা বা লিখাটা পড়তে পারছে এটা বলবে, আর যাদের প্রবলেম আছে তারা এমনি ধরা যাবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে টেস্ট করে ছেলেদের মধ্যে প্রায় 0.8% বর্ণান্ধ পেয়েছে। বিদেশে তো এটা খুবই মারাত্মক, কারণ ওখানে অত্যন্ত দ্রুতগামী গাড়ি চালাতে হয়, চলে। কিন্তু হঠাৎ করে কালার বুঝতে না পারলে যদি সিগন্যাল ক্রস করে দেয়, ব্রেক না মানে, তাহলে তো হচ্ছে তোমার বিরাট অ্যাক্সিডেন্ট হয়। তো এই সকল ক্ষেত্রে ওখানে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশেও আমরা যদিও গা করছি না। আমি একটু পয়েন্টে চলে যাই, যে জিনিসটা জানতে চেয়েছিলে কি করে বোবা কালা কিনা বুঝবে। বোবা কালা কিনা বোঝার জন্য যেটা হলো সেটা ওই যে এক পিতা এবং মাতা ধরেছি। এখানে দেখো এই যে এটা ছিল পিতা, এটা ছিল মাতা। ছিল কি মাতা, এই যে পিতা মাতা এরা কিন্তু স্বাভাবিক ছিল। কিন্তু সন্তান যখন আসলো তাদের মধ্যে কি হলো, এই যে ছোট ডি এরকম ছিল। F1 এ সবাই এরকম ছিল, F1 এ সবাই এরকম ছিল, কিন্তু তাদের মধ্যে একটি প্রচ্ছন্ন জিন সুপ্ত অবস্থায় আছে। এরা বাহক, এটা বাহকটা আমরা স্বাভাবিকই ধরে নিতে হবে। বাহককে আমরা ধরতে পারবো না ভিতরে কি ক্যারি করছে, এটা বাহক, এটার জেনেটিক টেস্ট ছাড়া ধরতে পারবো না। কিন্তু দুইটা বাহকের মধ্যে যদি কি হয় মানে বিয়ে হয়, তখনই তাদের সন্তানগুলো 9:7 অনুপাতে ফিরে আসবে। 9টা স্বাভাবিক হলো, 7টা আসবে বধির। এখন তোমার যে প্রশ্নটা ছিল এটার উত্তরটা এইখানে, অর্থাৎ F1 জেনারেশনে এসে এই যে সন্তানগুলো তাদের জেনোটাইপটা এইরকম আসবে। এখানে এই জিনটা প্রচ্ছন্ন অবস্থায় পরবর্তী জেনারেশনে গিয়ে তাদের প্রকট জিন, যেমন এ কিন্তু তাদের পরস্পরের বিপরীত এলিমেন্টকে বাধা দিচ্ছে, এরকম ছোট ই দুইটা বড় ডিকে, আর ছোট ডি দুইটা দিচ্ছে কাকে, এই যে একে। এই দেখো এখানে এই যে একে, এই স্বাভাবিক জিন দুইটাকে এই প্রচ্ছন্ন জিন দুইটা কি করছে, স্বাভাবিক হতে বাধা দিয়ে মুখ বধিরতার বৈশিষ্ট্যে ফেলে দিচ্ছে। একইভাবে এখানে দেখো এই ছোট জিন দুটা তার পরস্পরের প্রকট এলিলকে বাধা দিচ্ছে, মুখ বধির করার মানে হওয়ার জন্য দায়ী করছে, অর্থাৎ স্বাভাবিক হতে দিচ্ছে না। অর্থাৎ এক জোড়া প্রচ্ছন্ন হোমোজাইগাস জিন তাদের পরস্পরের বিপরীত প্রকট জিনকে বাধা দেয়। অর্থাৎ এখানে তোমার ভুল করলে চলবে না যে ছোট ডি দুইটা বড় ডিকে বাধা দিচ্ছে না, ছোট ডি দুইটা দিচ্ছে বড় ই দুটাকে। আবার এখানে ছোট ই দুইটা দিচ্ছে বড় ডি দুটাকে, নিজেদের প্রকট জিনকে না, ভিন্ন এলিলে অবস্থানকারী প্রকট জিনকে দিচ্ছে, ভিন্ন এলিলে অবস্থানকারী প্রকট জিন। নিজের এলিলে তো এরকম থাকবে, নিজের এলিল বলতে যেটা নিজের লোকাস, মনে করো একই ক্রোমোজোমে একটা ক্রোমোজোমে এক জোড়া জিন থাকে, একটা মনে করো এটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এক জোড়া জিন আছে কিরকম, এই মনে করো বড়ই এরকম। এটা কিন্তু একে অপরকে বাধা দিচ্ছে না, এটা স্বাভাবিক। কিন্তু এটা দিচ্ছে কাকে, এইখানে এসে এ দিচ্ছে একে, আর এই গিয়ে দিচ্ছে একে। এখানে ঘটনাটা অনেক অদ্ভুত, মানে কত জিনের কি অদ্ভুত প্রভাব, যে সে নিজের এলাকা ছেড়ে গিয়ে অন্য এলাকার প্রকট জিনকে, তাও আর বিপরীত একজোড়া জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিয়ে মুখ বধির করছে। এবং এগুলো গবেষণা করেই তো বিজ্ঞানীরা বের করেছেন। আর এগুলো জেনেটিক ডিজিজ, এটার উপায় একটাই যে জিনগুলো সংশোধন করা যায়।
জিনের ম্যাপ জানা গিয়েছে, ডিএনএর নকশা জানা গিয়েছে, যেহেতু জেনেটিক কারেকশন করা যায়। যেমন ধরো বিদেশে যেটা হয় কারেকশনের উপায়, সেটা হচ্ছে গর্ভাবস্থায় জিন টেস্ট করে ভ্রূণের মধ্যে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জিন থাকে, যেটা কোনো মিউট্যান্ট জিন, যেটা কিনা কোনো লিথাল জিন, যেটা কোনোভাবেই কোনো সন্তানের কোনো হিমোফিলিয়া তৈরি করবে, অথবা কালার ব্লাইন্ডনেস তৈরি করবে, অথবা আরও অনেক ডিজিজ আছে, যেমন ধরো যে স্কিন ডিজিজ আছে, ইকথায়োসিস যেটা ডিজিজ বলা হয়, তারপর যেটা হয় যে টাক হয়ে যাওয়া, এগুলো অবশ্য মামুলি ব্যাপার। কিন্তু সাংঘাতিক ব্যাপার যেগুলো, সেগুলো হচ্ছে যে ওই যে রক্তক্ষরণজনিত হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই ব্যাপারগুলো, এগুলো যদি হয় তখন ওরা কী করে, ওই যে জিনগুলোকে কারেকশন করতে চেষ্টা করবে, আদারওয়াইজ ওরা অ্যাবরেশনের পারমিশন দেয়। তোমরা জানো বিদেশে 6 মাসের আগে যে কোনো পিতামাতা যদি চায় তাদের বাচ্চাকে অ্যাবরেশন করাতেই পারে, অ্যাভয়েড করাতেই পারে, কারণ হচ্ছে সেখানে লাইফস্টাইল অনেক কঠিন। এরকম অটিস্টিক কিংবা তোমার হচ্ছে যে পঙ্গু কিংবা আনএবল কোনো বেবিকে ওরা ক্যারি করতে চায় না, কারণ কর্মযজ্ঞে ছুটতে হয় সবাইকে। এই ধরনের বেবিকে পাহারা দেওয়ার জন্য আমাদের দেশে যেমন ঘরে ঘরে দেখবে যে অনেক অসুস্থ পঙ্গু শিশু। আমাদের দুর্ভাগ্য এরকম যে জন্মের পরেও অনেকে নানাভাবে আহত হয়ে পঙ্গু হয়ে যাচ্ছে, বা চোখের প্রবলেম হচ্ছে, বা বিভিন্ন অসাবধানতার কারণে। তো এগুলো তো অনাকাঙ্ক্ষিত, এগুলো হয়ে আমাদের সন্তান বা আমাদের ভবিষ্যৎ যে হুমকি বা বিপদের মুখে পড়ে, এটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। প্রিয় শিক্ষার্থী, কথায় কথায় আমি আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এলাম। আমি আশা করছি আগামী দিন আরেকটা ব্যতিক্রম পড়িয়ে এরপরে যাব বিবর্তনে। তো তোমরা সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ।